আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ টিভি ওয়ান নিউজে। আজ রয়েছে আমি জিয়াউর রহমান। শুরুতেই শুনবেন সংবাদের শিরোনাম। বাংলাদেশে আবারও তৈরি হচ্ছে আতঙ্কের পরিবেশ। এতে জুলাইয়ের বিতাড়িত অপশক্তি লাভবান হবে বলে দাবি। সংরক্ষিত নারী আসনে নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ করছে নির্বাচন কমিশন, অভিযোগ কয়েকজন প্রার্থীর। বাংলাদেশে সংবাদ প্রচারের পর গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত দুজনের একজন আটক। সাম্প্রতিক সময়ে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানে বাংলাদেশিদের যুক্ত হওয়া নিয়ে উদ্বেগ। বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যু থামছেই না। 24 ঘন্টা সারা দেশে আরও 8 শিশুর মৃত্যু। মারা যাওয়া শিশুদের অনেকে সঠিক সময়ে টিকা পায়নি। এবং যুক্তরাষ্ট্রের 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী খুনের ঘটনায় তদন্ত ও দোষীদের বিচার চেয়েছে বাংলাদেশ। মৃতদেহ যত দ্রুত সম্ভব দেশে ফেরাতেও কাজ করতে সরকার। শুনছিলেন শিরোনাম, এবারে যাব বিস্তারিত খবরে। বাংলাদেশে আবারও ভয় আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে, এমন দাবি সংসদ সদস্য হাসান আবদুল্লাহর। বলেন, দমন পীড়নের রাজনীতি শুরু হলে জুলাইয়ের বিতাড়িত অপশক্তি লাভবান হবে। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বলেন, জুলাই নিয়ে আওয়ামী লীগের মতো আচরণ করছে বিরোধী দল। জুলাই ইস্যুতে উত্তপ্ত ছিল সংসদ, সবার অবদান স্বীকার করার আহ্বান সদস্যদের। দেখুন বিস্তারিত রিপোর্টে। আবুল হাসনাত, সদস্য কুমিল্লা 4। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দাবি করেন, সংসদ গঠনের পর থেকেই মত প্রকাশের কারণে মানুষকে ধরে আনার ঘটনা ঘটছে। ক্যাম্পাসগুলোয় আবারও অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে। আমরা পলিসির জায়গায় আমাদের বিরোধিতা থাকবে, পলিসির জায়গায় আমরা এগ্রিমেন্টের মধ্যে থাকব, কিন্তু আমাদের একটা রেড লাইন টানা উচিত। নির্মূলের রাজনীতি, বিনাশের রাজনীতি, দমনের রাজনীতি, পীড়নের রাজনীতি যদি আমরা বাংলাদেশে আবার পরিচয় করাই, ইন্ট্রোডিউস করাই, সবচেয়ে বেশি যারা আমাদের এই বাংলাদেশটাকে ঝুঁকির দিকে ঠেলে দিয়েছে সেই অপশক্তি হচ্ছে মাননীয় স্পিকার বেনিফিটেড হবে। এদিকে সরকার দলীয় সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সরকার জুলাই ও গণভোটের পক্ষে। অভিযোগ করেন, আওয়ামী লীগের মতো একক কৃতিত্ব দেখানোর প্রবণতা তৈরি হয়েছে বিরোধী দলের মধ্যে। জুলাই আন্দোলন নিয়ে কার কি ভূমিকা, এই আওয়ামী লীগের মতো আচরণ। আওয়ামী লীগ 71 মনে হয় যে আওয়ামী লীগই করছে, আর কেউ যুদ্ধ করে নাই, এইরকম আচরণ আওয়ামী লীগ করছে। এদানি ওই রোগ তাদের ভিতরে ঢুকছে। জুলাই আন্দোলন খালি তারাই করছে, আর কেউ করে না। অন্যদিকে জুলাই প্রসঙ্গে সব পক্ষের অবদান স্বীকার করার আহ্বান জানিয়েছেন ববি হাজ্জাজ। জুলাই গণ অভ্যুত্থান, গণতন্ত্রকে ভালোবাসা, এই ধরনের আলোচনা যখন হয় তখন যেন সবাইকে ক্রেডিট দিয়ে এই আলোচনাগুলো হয়। এই আলোচনাগুলো এই জায়গাটার অধিকারী বা এই ক্রেডিটের অধিকারী এককভাবে কেউ না, আমরা সকলে। আজকে জুলাই আন্দোলন হয়েছে 1 বছর 2 বছর হয় নাই, এখনই স্মৃতির বিস্মৃতিতে অনেক কিছু হারিয়ে যদি যায়, 10 বছর 20 বছর পরে এই ইতিহাস বিকৃতি কোথায় গিয়ে পৌঁছবে? আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। বাংলাদেশে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ করছে নির্বাচন কমিশন ইসি। এমন অভিযোগ এনসিপি নেত্রী ও জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী মনিরা শারমিনের। নির্বাচন ভবনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল দায়ের শেষে এই অভিযোগ করেন তিনি। এর আগে বিএনপি মনোনীত প্রার্থী মাধবী মারমার মনোনয়নের বিরুদ্ধে আপিল দায়ের করেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চন্দ্রা চাকমা। অন্যদিকে বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। রয়েছে বিস্তারিত রিপোর্টে। সংরক্ষিত নারী আসনের নির্বাচনের যে তফসিল তার অর্ধেকই সম্পন্ন করেছে ইসি। সংসদ সদস্যদের 3টি জোট থেকে যেসব প্রার্থীদের মনোনীত করা হয় তাদের যাচাই বাছাইয়ের কাজ শেষ করেছে প্রতিষ্ঠানটি। কিন্তু এখনও শেষ হয়নি 11 দলীয় জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিলের ইস্যু। রোববার দুপুরে ইসিতে আপিল করে এনসিপির এই নেত্রী, যার শুনানি হবে সোমবার সকাল 10:30টায়। এই পদের মাধ্যমে সরকারকে কোনো আনডিউ অ্যাডভান্টেজ প্রদান করবেন অথবা সরকার কর্তৃক সে আনডিউ অ্যাডভান্টেজ পাওয়ার কোনো এন্টাইটেলমেন্ট রাখবেন,
এরকম কিন্তু সম্ভাবনা মোটেও তৈরি হয় না। আমার যে আইনটা সেটি আসলে একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভাবে আরোপ করা হচ্ছে। যদি আমি ব্যাংকের এমডি হতাম অথবা ম্যানেজার হতাম, সেই জায়গা থেকেও এক ধরনের হয়তো এই জায়গায় একটা ক্ষমতা অপব্যবহার করা বা ক্ষমতা আরোপ করার একটা ব্যাপার থাকতো, সেটি কিন্তু আমার ক্ষেত্রে নেই। সেই জায়গা থেকে এই আইনের স্পিরিটের জায়গাতে আমার আসলে মূল আর্গুমেন্টটা। এছাড়া সংরক্ষিত নারী আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাধবী মারমার মনোনয়নের বিরুদ্ধে ইসিতে আপিল করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চন্দ্রা চাকমা। তার অভিযোগ, জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ না করেই মনোনয়ন দাখিল করেছেন মাধবী মারমা। উনি কিন্তু পদত্যাগ করেননি। উনি 21 তারিখে কিন্তু এখানে তার মনোনয়নপত্র সবকিছু দাখিল করেছেন নির্বাচন কমিশনারের বরাবরে, যার কারণে তিনি জেলা পরিষদের আইন যেমন লঙ্ঘন করেছেন, তেমনি নির্বাচন কমিশনের যে আইন আছে সেটাও কিন্তু তিনি লঙ্ঘন করেছেন। এদিকে বিকেলে নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ করতে যায় ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের পর্যবেক্ষণ জানান তারা। আগামী মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করবে ইইউ। বাংলাদেশে সংবাদ প্রচারের পর গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত দুজনের একজনকে আটক করা হয়েছে। পরিবার ও গোয়েন্দা সূত্রে জানা গেছে তথ্য। সকালে ঢাকার ধামরাইয়ের বাড়ি থেকে তাকে নিয়ে যাওয়া হয় বলে দাবি স্বজনদের। গেল কমাস ধরে হঠাৎ পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান বা টিটিপিতে বাংলাদেশিদের যুক্ত হওয়া নিয়ে উদ্বিগ্ন গবেষক ও সামরিক বিশ্লেষকরা। আরও রয়েছে রিপোর্টে। গুরুত্বপূর্ণ স্থাপনায় উগ্রবাদীদের হামলার পরিকল্পনা নিয়ে পুলিশ সদর দপ্তরের গোপনীয় চিঠির সংযুক্তিতে দুই ব্যক্তিকে হামলার পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়, যাদের একজন ঢাকার ধামরাইয়ের রাকিব হাসান ওরফে ওবায়দা আল ওসামা। এটি রাকিবের গ্রামের বাড়ি ধামরাইয়ের ঘোড়াকান্দা এলাকা। বাড়িতে গেলে তার স্বজনরা জানান, রোববার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে কে বা কারা রাকিবকে নিয়ে গেছে। ওকে আয়া জিজ্ঞেস করতেছে যে রাকিব আসো, তোমাকে একটা কথা আছে। মালিকে ডাকে আমার এক নানাই জিগাইলো যে কি কোন যাস, কয়ে যে নেই। তার বাদে হুন্ডায় উঠিয়ে তারপরে নিয়ে গেছে। রাকিব সাভার এলাকায় ভ্যানে করে পানি বিক্রি করতো বলে জানান তারা। মানে দোকানে দোকানে আপনি পানি দিত। ও বাড়িতে আইসে তাও 1 মাস ধরে, 5-6 দিন। হ্যাঁ, 5-6 দিন হইব। আরেকটি ঘটনার দিকে নজর দেওয়া যাক। চলতি মাসের 13 তারিখ ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী ইছামতি নদীতে একটি অজ্ঞাত লাশের সন্ধান মেলে। পরবর্তীতে অজ্ঞাত হিসেবেই তাকে দাফন করা হয়। সপ্তাহখানেক পর আফগানিস্তানের এক নাগরিক ওই ব্যক্তিকে তার ভাই বলে দাবি করে। নাম হাসমত মোহাম্মদী। গোয়েন্দা সূত্র মতে নিহত ওই আফগান নাগরিক 5 বছর জেল খেটেছেন ভারতের একটি কারাগারে। হাসমত মোহাম্মদী পাকিস্তান ও আফগানিস্তান কেন্দ্রিক কোনো উগ্রবাদী সংগঠনের সদস্য হতে পারে বলেও ধারণা করছেন গোয়েন্দারা। গত 24 এপ্রিল তারিখে একজন আফগানিস্তানের নাগরিক মোহাম্মদ ইরা, তিনি ইউএসএ প্রবাসী, তিনি মহেশপুর থানায় এসে দাবি করেন যে ওই লাশটি তার ভাইয়ের এবং তিনি ছবি দেখে লাশটি শনাক্ত করেছেন। গেল বছরের জুলাইয়ে ফয়সাল নামের এক ব্যক্তিকে আটক করে এন্টি টেররিজম ইউনিট, যার বিরুদ্ধে পাকিস্তান ভিত্তিক তেহরিকে তালেবানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায় বলে জানান এইচইউ কর্মকর্তারা। এই ব্যাপারে সাভার থানায় দায়ের করা মামলার এজাহারে বলা হয়, গ্রেফতারকৃত ফয়সাল ও তার বন্ধু আহমেদ জুবায়ের ওমরা পালনের উদ্দেশ্যে 2024 সালের 18 অক্টোবর দেশ ছাড়ে। এর 10 দিন পর তারা দুজনেই পাকিস্তান পৌঁছায়। সেখান থেকে আফগানিস্তান হয়ে আবারও যায় পাকিস্তানে। এরপর ফয়সাল সৌদি আরব হয়ে দেশে ফিরলেও পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে মারা যায় জুবায়ের। প্রশ্ন হচ্ছে, অতীতে পাকিস্তান ও আফগানিস্তান ভিত্তিক উগ্রবাদী সংগঠনগুলোর সঙ্গে জড়ালেও হঠাৎ কেন টিটিপির দিকে ঝুঁকছে বাংলাদেশি উগ্রবাদীরা? দীর্ঘ 2 দশক ধরে উগ্রবাদ নিয়ে কাজ করা সাংবাদিক ও গবেষক আবুল কালাম আজাদ মনে করেন, এর পেছনে বৈশ্বিক রাজনীতির সমীকরণ বিদ্যমান। এখন তারা লস্করে তৈবতে না যে কেন তারা টিটিপিতে জয়েন করছে, এই প্রশ্নের উত্তর পেলে কিন্তু আমরা অনেক ডাইমেনশন আমরা বুঝে যাব। তো ধরুন, লস্করি তৈবা হচ্ছে যে এন্টি ইন্ডিয়ান এবং তারা কাশ্মীর ভিত্তিক এবং তারা ইন্ডিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে স্বাধীন কাশ্মীর রাষ্ট্রের জন্য। অন্যদিকে টিটিপি হচ্ছে আপনার এন্টি পাকিস্তানের বিরুদ্ধে তারা যুদ্ধ করছে, তারাও তাদের মতো একটা শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীতে টিটিপির আনাগোনা বেড়েছে বলে দাবি করেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় একটি সংবাদ মাধ্যম। প্রায় একই ধরনের সংবাদ প্রচার করেছে দেশীয় গণমাধ্যমও। তবে এমন খবরের সত্যতা যাই থাকুক, সবকিছু আমলে নিয়ে পদক্ষেপ নেওয়া জরুরি বলে মত ভূ রাজনীতি বিশ্লেষকদের।
এক্সটার্নাল ফোর্স এইটার ভেতরে আছে এখন পর্যন্ত মনে হচ্ছে না, বাট ডেফিনেটলি এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, তদন্ত করে বের করা উচিত যে এটার পেছনে কারা, কিভাবে তারা এটা পেল, এবং এটা আই এম শিওর যে যদি বাহিনী যদি তদন্ত করে এটা নিরপেক্ষ তদন্ত হবে, কোনো সন্দেহ নেই এর ভেতরে কোনো গুঞ্জাইশ থাকার কোনো অবকাশ নেই। উগ্রবাদীদের হামলার পরিকল্পনার ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা ও সামগ্রিক বিষয়ে জানতে অনেকবার চেষ্টা করেও পাওয়া যায়নি পুলিশ সদর দপ্তরের কর্মকর্তাদের। বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যু থামছেই না। গেল 24 ঘন্টায় সারা দেশে আরও 8 শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিভিন্ন জেলা থেকে আসা রোগীদের বেশ চাপ রয়েছে ঢাকার হাসপাতালগুলোয়। চিকিৎসকরা বলছেন, মারা যাওয়া শিশুদের অনেকে সঠিক সময়ে টিকা পায়নি। মৃত্যুর নেপথ্যে আছে অপুষ্টি আর দেরি করে হাসপাতালে আসার প্রবণতা। আরও দেখুন রিপোর্টে। অবুঝ শিশুর এই ভাষা মা ছাড়া আর কি কেউ বুঝতে পারে? হাসপাতালের বারান্দায় কাতরানো আদরের সন্তানকে সান্ত্বনা দিচ্ছেন মা আয়েশা আক্তার। 1 মাস 6 দিন ধরে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হামের সাথে লড়ছে এই শিশু। এই হাসপাতালে চিকিৎসা নেওয়া শিশুদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে ভর্তি থাকা রোগী সে। শ্বাসকষ্ট দেখা দিছে, কয় নাকি হার্টবিটে পানি জমছে, তারপরে আবার কয় নাকি টিবি হয়েছে, এরকম করতে করতে এখন পোলারে নিয়ে সুস্থ। ভর্তি থাকা প্রায় সব শিশুরই রয়েছে তীব্র শ্বাসকষ্ট। নেবুলাইজার আর অক্সিজেনের নল দিয়ে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার প্রাণান্ত চেষ্টা অভিভাবকদের। 4 দিনে কোনো উন্নতি এখন পর্যন্ত পাইতেছি না, কিন্তু আমার বাচ্চা তো সুস্থ আছে, কিন্তু এখন তো কোনো উন্নতি পাইতেছি না। জ্বর কমতেছে না, পাতলা পায়খানা। এক জায়গায় বরঞ্চয় দিয়ে তারপরে ওকে ভর্তি করছি। খুব সিরিয়াস অবস্থা ছিল। এখন ডাক্তার এসে অক্সিজেন খুলে দিয়ে বললো যে 1 ঘন্টা দেখেন যে অক্সিজেন ছাড়াও থাকতে পারে নাকি, যদি থাকতে পারে তাহলে ও সুস্থ। শুক্রবার থেকে আসছি, এসে চিকিৎসা চলতেছে। এখন কবে সুস্থ হইব তার জানি না, এভাবে ঘুরে ঘুরে দিন যাইতেছে। আত্মীয় স্বজন বিরক্ত হয়ে গেছে। চিকিৎসকরা বলছেন, আশঙ্কাজনক অবস্থায় থাকা বেশিরভাগ শিশুরই রয়েছে অপুষ্টিজনিত সমস্যা। হামের লক্ষণ দেখা দেওয়ার প্রাথমিক পর্যায়ে হাসপাতালে না আনাকেও দায়ী করছেন তারা। বাসার মধ্যে আসলে প্রথমেই যখন বাচ্চাটা অসুস্থ হবে, বাচ্চাটাকে একটু আলাদা রাখতে হবে, কারোর সাথে মিশতে দেওয়া যাবে না। যে কেউ এসে পট করে বাচ্চা দেখতে আসলে বাচ্চা অসুস্থ হয়েছে এইভাবে করা যাবে না। দরকার লাগে একটু বড় মশারি লাগায় বাচ্চাটাকে রাখতে হবে। আমার যতটুকু আছে তার ভিতরে একটু ভালো একটা ট্রিটমেন্ট দিয়ে দেখি না কষ্ট করে, যে বাচ্চাটা ভালো থাকে নাকি। হামের প্রাদুর্ভাব কমাতে 20 এপ্রিল থেকে দেশব্যাপী চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। সরকারের লক্ষ্য 95% শিশুকে টিকার আওতায় আনা। প্রথমত আমরা মাইকিং করে দিচ্ছি এবং টিভিতে অ্যাওয়ারনেস আছে এবং আমাদের ফিল্ড কর্মী আছে, তারা বাসা গেছে এবং রেড কিচেন থেকে আমাদের কিছু ভলান্টিয়ার দিয়েছেন, তারাও আমাদের সহযোগিতা করছেন। টিকার প্রভাব দৃশ্যমান হতে আরও 1-2 সপ্তাহ সময় লাগবে বলে মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চেয়েছে বাংলাদেশ। এ ধরনের হত্যাকাণ্ড দুঃখজনক উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলছেন, এই ইস্যুতে এফবিআই সহ ওয়াশিংটনের সাথে যোগাযোগ রাখছে ঢাকা। মৃতদেহ যত দ্রুত সম্ভব দেশে ফেরাতেও কাজ করছে সরকার। অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী দাবি করেন, হরমুজ প্রণালীতে বাংলাদেশি জাহাজ চলাচলে আর কোনো সংকট নেই। এ নিয়ে দেখুন একটি রিপোর্ট। ফ্লোরিডায় পিএইচডি প্রোগ্রামে থাকা মেধাবী 2 বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে হত্যার দায়ে আটক হয়েছে হিসাম সালে নামক ফিলিস্তিনি বংশোদ্ভূত এক মার্কিনী। জামিলের রুমমেট ছিল সে। উগ্র মেজাজের 26 বছরের হিসাম পারিবারিক সহিংসতা, ট্রাফিক আইন লঙ্ঘন ও চুরির দায়ে আগেও অভিযুক্ত ছিল। এ ঘটনা ওয়াশিংটনের বাংলাদেশ মিশন তদারকি করছে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শোকাহত 2 পরিবারের সাথেও কথা বলেছে সরকার। কিভাবে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে আনা যায় তা নিয়েও কাজ চলছে বলে জানান প্রতিমন্ত্রী। ডেড বডি ফিরিয়ে আনার ব্যাপারে তাদের যে অটোপসি করতে হবে, তাদের যে লিগ্যাল কাজগুলো আছে, এগুলো কমপ্লিট হলে আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্যাট্রিয়েশন করবো। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটাতে সহযোগিতা করছে।
এবং অন্যদের জন্য তো আমাদের অপেক্ষা করতে হবে। আমরা ওদের চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব আনা যায়। শামা ওবায়েদ জানান, নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চাই ঢাকা। স্টেট ডিপার্টমেন্ট, FBI থেকে শুরু করে সকল সংশ্লিষ্ট এজেন্সির সাথে আমরা যোগাযোগ রাখছি। যুক্তরাষ্ট্র এর ইনভেস্টিগেশনটা ভালো মতো করে, দ্রুততার সাথে করে এবং যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে সেটা বের করে যেন তাদেরকে বিচারের আওতায় আনা হয়। আসে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ চলাচল প্রসঙ্গও। হরমুজে আমাদের জয়যাত্রা সহ আরও যে সকল জাহাজ আসছে সেগুলো আমরা নিরাপত্তার সাথে আসবে। সম্প্রতি শেষ হওয়া সফরে আফ্রিকার দেশগুলো থেকে জ্বালানি তেল আনা নিয়েও কথা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। আর পশ্চিমবঙ্গ সহ ভারতের বিধানসভার ভোটে বিজেপি নেতাদের বাংলাদেশ নিয়ে দেয়া বক্তব্যকে সরকার আমলে নিচ্ছে না বলেও জানান শামা ওবায়েদ ইসলাম। বাংলাদেশে সচিবালয়ে 21 তলা বিশিষ্ট সুউচ্চ অফিস ভবন নির্মাণের প্রকল্প আবারও ফেরত পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্পটি সচিবালয়ে না করে আগারগাঁও শেরেবাংলা নগর এলাকায় নির্মাণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়েছে। ফেরত পাঠানো হয়েছে ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ প্রকল্প। তবে একনেকে উপস্থাপিত 17 প্রকল্পের মধ্যে 14টির অনুমোদন দেওয়া হয়েছে। এর জন্য খরচ হবে প্রায় 13,500 কোটি টাকা। সভায় প্রধানমন্ত্রী প্রকল্পের দীর্ঘসূত্রিতার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। এ নিয়ে রয়েছে রিপোর্ট। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের দ্বিতীয় সভা সচিবালয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থাপিত 17টি প্রকল্পের মধ্যে 15টি নিয়ে দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা আলোচনা হয়। এর মধ্যে নতুন 5টি, সংশোধিত 5টি ও মেয়াদ বৃদ্ধির 4টি প্রকল্প অনুমোদন দেয়া হয়, যার খরচ 13,445 কোটি 41 লাখ টাকা। একনেকে অনুমোদিত 14 প্রকল্পের মধ্যে স্বাস্থ্য, অর্থ ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের 3টি প্রকল্প আছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের 4 প্রকল্পের পাশাপাশি অনুমোদন হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের 5টি প্রকল্পের। এর মধ্যে 3 প্রকল্পের মেয়াদ 5 বার বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর বাইরে রেল মন্ত্রণালয়ের 2টি প্রকল্পের অনুমোদন হয়েছে একনেকে। কয়েকটি প্রকল্পের শর্ত সাপেক্ষ বিভিন্ন বিষয় আছে, কয়েকটি প্রকল্পের ব্যাপারে তদন্তের বিষয় আছে এবং এর মধ্যে অনেকগুলো প্রকল্প পাশ হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটা প্রজেক্ট ছিল যেটা আমাদের যে পরিচ্ছন্ন কর্মী নিবাস আজকে একনেকে পাশ করে দেওয়া হয়েছে এবং আমি সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সমস্ত মন্ত্রীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থাপিত হলেও একনেক থেকে দ্বিতীয়বারের মতো ফেরত পাঠানো হয়েছে সচিবালয়ে 21 তলা বিশিষ্ট অফিস ভবন নির্মাণের প্রকল্প। এই ভবন নির্মাণে 649 কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল। সেই অনুযায়ী প্রতি বর্গমিটারে 52,704 টাকা খরচ নিয়ে সমালোচনা ছিল। এ অবস্থায় আগারগাঁও শেরেবাংলা নগর এলাকায় সচিবালয় স্থানান্তরের দীর্ঘদিনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয় একনেকে। ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ প্রকল্পের অনুমোদনও হয়নি একনেকে। চিটাগংয়ে মুসলিম হলের একটা প্রকল্প ছিল, সেটা আগামী একনেকের মিটিংয়ে আসবে। এর বাইরে যেটা সচিবালয়ে যে বিল্ডিংগুলো আছে, যেটা আপনার 21 তলা বিল্ডিং, যেটা প্রতি ফ্লোরে প্রায় 30,000 স্কোয়ার ফিট, এটা চিন্তাভাবনা করা হচ্ছে যে আগারগাঁওতে সেটা নিয়ে যাওয়া যাবে কিনা, অথবা আমরা জানি যে মালয়েশিয়াতে পুত্রজায়া মিনিস্ট্রি আলাদা একটা মিনিস্ট্রি আছে, সেই টাইপের আলাদা কোনো এই যে আগারগাঁওকে ঘিরে মিনিস্ট্রিয়াল কোনো জায়গা করা যায় কিনা সেই ধরনের চিন্তাভাবনাগুলো করা হচ্ছে। একনেকের বৈঠকে প্রকল্পের কার্যক্রমে দীর্ঘসূত্রিতার কারণ খতিয়ে দেখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্প বাস্তবায়নে কেন দীর্ঘসূত্রিতা হয় সেটার ব্যাপারে তদন্ত করার জন্য বলা হয়েছে। আমাদের প্রাণ প্রকৃতিকে রক্ষা করে কিভাবে উন্নতিটা করা যায় সেই সবগুলো দিক থেকে কিন্তু বিচার করা আছে। পরিকল্পনা মন্ত্রী অনুমোদিত 50 কোটি টাকার কম ব্যয় সম্বলিত 33টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়। অগ্রগতি রিপোর্ট দেয়া হয় বিগত সময়ে নেয়া অতিরিক্ত ব্যয় ও রাজনৈতিক বিবেচনায় গৃহীত প্রকল্প নিয়েও। সংবাদে নিচ্ছে বিরতি, আর বিরতির পর দেখবেন বাংলাদেশে 28 এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি দেওয়া শুরু। আগস্টে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সঞ্চালন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অনলাইনে যুক্ত হতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট।
এবং যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনায় উদ্যোগ ভেস্তে যাওয়ায় কূটনৈতিক সমাধানের পথ ক্ষীণ হয়ে আসছে বলে শঙ্কা বিশ্লেষকদের। হোয়াইট হাউসে গণমাধ্যম কর্মীদের বার্ষিক উৎসবে গুলিবর্ষণ, আটক করা হয় সন্দেহভাজনকে। বিরতির পর আরও একবার স্বাগত TV1 নিউজে। বাংলাদেশে চূড়ান্ত পর্যায়ে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া 28শে এপ্রিল মঙ্গলবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি দেওয়া শুরু হবে। আর আগস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সঞ্চালন কার্যক্রম উদ্বোধন করবেন। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও। রিপোর্টে দেখুন বিস্তারিত। বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে প্রায় 13 বছর আগে। দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে অবশেষে পরমাণু থেকে বিদ্যুৎ পেতে যাচ্ছে বাংলাদেশ। রিয়েক্টরে জ্বালানি দেওয়া শুরু হবে মঙ্গলবার। পর্যায়ক্রমে লোড করা হবে 163টি ইউরেনিয়াম। এরপর বিভিন্ন পরীক্ষা শেষে আগস্টে হবে প্রথম ইউনিট থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক যাত্রা। এ বছরের শেষে প্রথম ইউনিট পুরোপুরি চালুর পর আগামী বছর যাত্রা দ্বিতীয় ইউনিটের। মিডল অফ অগস্ট or 3rd week of August আমরা আল্লাহ চাইতো 300 মেগাওয়াটস বিদ্যুৎ আমরা ন্যাশনাল গ্রিড দিতে পারবো বলে আমি আশা করছি। এতে অলমোস্ট 2 কোটি লোকের সুবিধা দিতে পারবো, রেট দিতে পারবো আমরা। যদি এটা আমরা 2400 মেগাওয়াট বলছি, বাট আমরা মনে হয় 2200 মেগাওয়াট পর্যন্ত আমরা ন্যাশনাল গ্রিডে দিতে পারবো। বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম দেশে পৌঁছেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নির্দেশনা মেনে। সব পরীক্ষাও শেষ হয়েছে। মন্ত্রী জানান, বিদ্যুৎ সঞ্চালনে জাতীয় গ্রিড পুরোপুরি তৈরি, নেই কোনো নিরাপত্তা ঝুঁকি। উইদাউট এনি ড্যামেজিং আশেপাশে যা থাকবে আল্লাহ চাইতে ওরকম কোনো ইয়ে হবে না। অ্যারাউন্ড 10,000 টনস অফ বর্জ্য যেটাকে বলি আমরা, ওটার একটা ক্যাপাসিটি আছে যেটাকে স্টোরেজ করা হবে এবং আল্লাহ না কিছুটা হলে এটা ইট উইল গোজ ডাউন টু দি গ্রাউন্ড। মানে এমনভাবে টেকনিক্যালি ইটস এ সাউন্ড প্রজেক্ট। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জানান, রাশিয়ার পাওনা পরিশোধের সাথে বিদ্যুৎ কেন্দ্র চালুর কোনো সম্পর্ক নেই। নিয়মিত তাদের পাওনা ব্যাংকে জমা হচ্ছে। যুদ্ধ বন্ধে ইরানের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামাবাদে আলোচক দল পাঠানোর সিদ্ধান্ত বদলের পর জানিয়েছেন নিষ্ফল আলোচনার সময় নষ্ট করতে চান না তিনি। এদিকে আবারও ইসলামাবাদে ফিরতে পারেন ওমান সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, জানিয়েছে তেহরানের গণমাধ্যম। শান্তি আলোচনায় একের পর এক উদ্যোগ ভেস্তে যাওয়ায় ক্রমেই কূটনৈতিক সমাধানের পথ ক্ষীণ হয়ে আসছে বলে শঙ্কা অনেক বিশ্লেষকের। রিপোর্টে দেখুন বিস্তারিত। শান্তি আলোচনা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যেই দুদিন আগে পাকিস্তানের ইসলামাবাদে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করলেও মধ্যস্থতাকারীদের সামনে তুলে ধরেন নতুন প্রস্তাব। এরপর রওনা দেন ওমানের পথে। এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই ইসলামাবাদে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের নতুন প্রস্তাব যথেষ্ট ভালো নয়, তাই নিষ্ফল কথাবার্তায় 15 ঘন্টা বিমান যাত্রা অর্থহীন। ইরানের প্রস্তাব প্রত্যাখ্যানের পর নতুন প্রস্তাব এসেছে বলেও দাবি তার। ইরানের প্রস্তাব যথেষ্ট ভালো ছিল না। এমন প্রস্তাবের জন্য বারবার 15 ঘন্টা বিমান যাত্রায় রাজি নই। তারা যত খুশি আমাদের ফোন করতে পারে। মজার বিষয়, প্রস্তাব প্রত্যাখ্যানের 10 মিনিটের মধ্যেই তাদের কাছ থেকে নতুন একটি প্রস্তাব পেয়েছি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, রাশিয়া যাওয়ার আগে ওমান থেকে আবারও ইসলামাবাদে ফিরবেন আব্বাস আরাগচি। তুরস্ক আর মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার ফোনালাপ হয়েছে বলেও জানিয়েছে তেহরান। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ফোন কলে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জানিয়েছেন, কোনো প্রকার হুমকি কিংবা চাপের মুখে নতি স্বীকার করবে না তেহরান।
বর্তমানে ইরানের পরমাণু কর্মসূচি বা ইউরেনিয়ামের মজুদ আর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ সহ বেশ কিছু বিষয়ে মতবিরোধ রয়েছে ওয়াশিংটন তেহরানের। হোয়াইট হাউসের গণমাধ্যম কর্মীদের নিয়ে বার্ষিক উৎসব পরিণত হলো আতঙ্কের মঞ্চে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলের নৈশভোজ আয়োজনে হঠাৎ শুরু হয় গোলাগুলি। টেবিলের নিচে মাথা লুকাতে বাধ্য হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা। প্রেসিডেন্টকে সরিয়ে নেন ভারী অস্ত্রসজ্জিত সিক্রেট সার্ভিস এজেন্টরা। আটক করা হয় সন্দেহভাজনকে। আরও দেখুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে নৈশভোজ। হিলটন হোটেলের রাজকীয় অনুষ্ঠানে ফার্স্ট লেডি মেলানিয়াকে নিয়ে অংশ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সাংবাদিকদের নিয়ে বার্ষিক এই আয়োজনে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ শীর্ষ কর্মকর্তারা। হাসি খুশি মুহূর্ত বদলে গেল হঠাৎ। বলরুমের বাইরে গুলির আওয়াজ। টেবিলের নিচে আশ্রয় নেন প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি সহ অন্যরা। সাথে সাথেই তৎপর হয় নিরাপত্তা বাহিনী। ট্রাম্পকে সরিয়ে নেন ভারী অস্ত্রসজ্জিত সিক্রেট সার্ভিস এজেন্টরা। হল জুড়েই অতিথি সাংবাদিকদের মধ্যে ছড়ায় আতঙ্ক। পণ্ড হয় ডিনার পার্টি। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার পর ধীরে ধীরে বেরিয়ে যান অনুষ্ঠানে আগতরা। গুলি ছোড়ার ঘটনায় প্রায় সাথে সাথেই আটক করা হয় একজনকে। এক নিরাপত্তা কর্মীকে লক্ষ্য করে গুলি ছুড়লেও বুলেট প্রুফ জ্যাকেট গায়ে থাকায় কোনো দুর্ঘটনা হয়নি। ঘটনাস্থল থেকে দ্রুত বাসভবনে নিয়ে যাওয়া হয় ট্রাম্পকে। কিছুক্ষণ পরই হোয়াইট হাউসে ব্রিফ করেন তিনি। জানান ঘটনাটি ফার্স্ট লেডির জন্য ট্রমাটিক এক অভিজ্ঞতা। সিক্রেট সার্ভিস এজেন্টদের ধন্যবাদও জানান। প্রেসিডেন্টের পদকে ঝুঁকিপূর্ণ আখ্যা দেন ট্রাম্প। প্রেসিডেন্ট পদটি খুবই ঝুঁকিপূর্ণ। আগে আমাকে কেউ বলেনি, ভাবতেও পারছি না এর চেয়ে ঝুঁকিপূর্ণ কোনো পেশা আছে। কিন্তু আমি দেশকে ভালোবাসি এবং নিজেদের কাজ নিয়ে গর্বিত। গণমাধ্যম কর্মীদের নিয়ে বার্ষিক এই আয়োজন শুরুর আগে থেকেই অনুষ্ঠান স্থলের বাইরে রাজপথে বিক্ষোভে জড়ো হয় অনেকে। ইরান যুদ্ধ বন্ধের দাবি সহ ট্রাম্প বিরোধী নানা স্লোগান দেয় তারা। লন্ডনের ইস্ট রিজিয়নে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে রেইনল্ড ফুড ব্যাংক নামে একটি নতুন মানবিক উদ্যোগের। এর প্রধান লক্ষ্য হল স্থানীয় অসহায়, দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য নিয়মিত খাদ্য সহায়তা নিশ্চিত করা। ফুড ব্যাংকের কার্যক্রম প্রতি মাসের শেষ রবিবার দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত চ্যাডওয়েল হিথ মসজিদের সামনে পরিচালিত হবে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে এই কার্যক্রমকে আরও সম্প্রসারিত করে লন্ডনের বিভিন্ন স্থানে অতিরিক্ত বিতরণ কেন্দ্র স্থাপন করা হবে। এই মহতী উদ্যোগের সফলতা কামনায় সকলের দোয়া এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ। বিশেষ অতিথি ছিলেন জিল্লুল হুসাইন MBE। বক্তারা সংগঠনের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে যুক্তরাজ্যে বসবাসরত সকল সুনামগঞ্জবাসীকে সংগঠনের সদস্যপদ গ্রহণের আহ্বান জানান। সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্রিটেনে ব্যবসায়ীদের অন্যতম প্রভাবশালী সংগঠন ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের দেশি লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ, কূটনৈতিক প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশায় বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো পরিবেশকে হৃদয়গ্রাহী, আবেগময় ও মিলনোৎসবের রূপ দেয়। শুরুতেই নবনিযুক্ত ডিরেক্টর আব্দুল লতিফ কাউসারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন সংগঠনের
প্রেসিডেন্ট MG মাওলা মিয়া MBE এবং ডাইরেক্টর বৃন্দ। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ডক্টর M নজরুল ইসলাম। বক্তারা বললেন, প্রবাসী ব্যবসায়ীরা শুধু অর্থনৈতিক শক্তিই নন, বরং তারা বাংলাদেশের স্বপ্ন ও সম্ভাবনার দূত। তিনি UK BCCI এর এই ধরনের উদ্যোগকে আন্তরিকভাবে প্রশংসা করেন। পূর্ব লন্ডনের ডেকেনহামের স্থানীয় একটি হলে আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো বাংলা নববর্ষ। নববর্ষকে বরণ করে নিতে এই আয়োজনটি সকল বয়সের মানুষের জন্য উন্মুক্ত ছিল। অনুষ্ঠানে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, সঙ্গীত, নৃত্য এবং ঐতিহ্যবাহী বৈশাখী আয়োজন। এছাড়াও দর্শনার্থীদের জন্য ছিল বিভিন্ন ধরনের দেশীয় খাবার, বিনোদনমূলক কার্যক্রম। বরাবরের মতোই এই আয়োজনের মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে এবং সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান আয়োজকরা। পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে রমফোর্ড রাইডার্সের জার্সি উন্মোচন করা হয়েছে। টাওয়ার হ্যামলেটসের হার্কনেস হাউসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মোহাম্মদ একলাসুর রহমান পাক্কুর ব্যবস্থাপনায় আয়োজনে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দলের লোগো সম্বলিত ব্যানারের সামনে খেলোয়াড় ও অতিথিরা ফটো সেশনে অংশ নেন। অনুষ্ঠানে ক্লাবের কর্ণধার রাহুল ইব্রাহিম বলেন, স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে রমফোর্ড রাইডার্স নিয়মিত কাজ করে যাচ্ছে। আর ওয়ান শাহাদা ট্রাস্টের মাধ্যমে 20 জন এতিম শিশুর পড়ালেখা এবং তাদের জন্য বিনামূল্যে খাবারও থাকার ব্যবস্থা করা হয়েছে। টিভিএন নিউজে এই ছিল আমাদের আজকের আয়োজন। সংবাদ শেষ করার আগে শিরোনাম জানিয়ে দিব আরও একবার। বাংলাদেশে আবারও তৈরি হচ্ছে আতঙ্কের পরিবেশ। এতে জুলাইয়ের বিতাড়িত অপশক্তি লাভবান হবে বলে দাবি। সংরক্ষিত নারী আসনের নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ করছে নির্বাচন কমিশন, অভিযোগ কয়েকজন প্রার্থীর। বাংলাদেশে সংবাদ প্রচারের পর গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত 2 জনের একজন আটক। সাম্প্রতিক সময়ে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানে বাংলাদেশিদের যুক্ত হওয়া নিয়ে উদ্বেগ। বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু থামছেই না। 24 ঘন্টা সারা দেশে আরও 8 শিশুর মৃত্যু। মানবতা শিশুদের অনেকে সঠিক সময়ে টিকা পায়নি। এবং যুক্তরাষ্ট্রের 2 বাংলাদেশি PhD শিক্ষার্থী খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চেয়েছে বাংলাদেশ। মৃতদেহ যত দ্রুত সম্ভব দেশে ফেরাতেও কাজ করছে সরকার। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি টিভিএন নিউজ। আল্লাহ হাফেজ।